রোমান সাম্রাজ্য তার ইতিহাসে বারবার বিভক্ত হয়েছিল। এর ইতিহাসে এমনও সময় ছিল যখন ২, ৩ বা এমনকি ৪ জন সম্রাট একই সাথে শাসন করতেন। থিওডোসিয়াস প্রথম ছিলেন রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট, যিনি পুরো সাম্রাজ্যকে একসাথে শাসন করেছিলেন। তার শাসনামলে খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় এবং তিনি সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেন। ৩৯৫ সালে থিওডোসিয়াস মারা গেলে সাম্রাজ্য স্থায়ীভাবে ২ ভাগে বিভক্ত হয়ে যায়। তার বড় ছেলে আর্কেডিয়াস পায় পূর্ব রোমান সাম্রাজ্য, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, আর ছোট ছেলে হোনোরিয়াস পায় পশ্চিম রোমান সাম্রাজ্য, যার রাজধানী ছিল প্রথমে মিলান এবং পরে রাভেনা। এভাবেই রোমের বিশাল সাম্রাজ্য ২ শক্তিশালী কিন্তু ভিন্ন পথের রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। রোমানরা আশা করেছিল যে রাষ্ট্রের উভয় অংশ শীঘ্রই পুনরায় একত্রিত হবে। আর্কেডিয়াস একজন দুর্বল ইচ্ছাশক্তির সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। তার পরিবর্তে তার পরিষদের অভিজাতরাই শাসন করত। তারা ভিসিগথদের রাজা অ্যালারিককে রোমের উপর আক্রমণের জন্য বালকান অঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়। সেনাবাহিনীতে আরও বেশি জার্মানিক ভাড়াটে সৈন্য নিয়োগ করে এবং বেশিরভাগ প্রথাগত রোমান পদ বিলুপ্ত করে দেয়। এভাবে কনস্টান্টিনোপল সেই সাম্রাজ্য থেকে আরও দূরে সরে যেতে লাগল, যার অংশ সে কিছুদিন আগেও ছিল। কিন্তু সাম্রাজ্যের বিভাজনে মূল ভূমিকা রাখে ৪০৮ খ্রিস্টাব্দের একটি ঘটনা। আর্কেডিয়াসের মৃত্যুর পর সবাই আশা করেছিল যে তার ভাই নিজের শাসনে রাষ্ট্রকে একত্রিত করবেন, কিন্তু তার পরিবর্তে আর্কেডিয়াসের পুত্র দ্বিতীয় থিওডোসিয়াসকে প্রাচ্যের সম্রাট ঘোষণা করা হয়। তিনি নাবালক অবস্থাতেই সম্রাট হন এবং তার বাবার ইচ্ছাশক্তির উত্তরাধিকার সূত্রে পান। তার পরিবর্তে ক্ষমতা ছিল তার বোন পুলচেরিয়ার হাতে, যিনি রাজনীতির চেয়ে ধর্মীয় বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। পুলচেরিয়ার প্রধান কৃতিত্ব ছিল কনস্ট্যান্টিনোপলের চারপাশে ৯৬টি প্রহরী টাওয়ার সহ ২টি সারির প্রাচীর নির্মাণ। এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বিস্তৃত প্রতিরক্ষামূলক স্থাপনা, যা সম্রাটের নামে থিওডেসিয়ান প্রাচীর হিসেবে ইতিহাসে পরিচিতি লাভ করে। এই প্রাচীরগুলো বাইজেন্টাইন রাজধানীকে শতাব্দীর পর শতাব্দী ধরে শত্রুদের হাত থেকে রক্ষা করবে। ৪৬৭ খ্রিস্টাব্দে বাইজেন্টাইনরা পশ্চিমের প্রতি আগ্রহী হয়ে ওঠে। সেই সময় ভ্যান্ডালদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালিত হয়, যা কার্থেজের নৌযুদ্ধে বাইজেন্টাইনদের পরাজয়ের মাধ্যমে শেষ হয় এবং পরবর্তী অর্ধ শতাব্দী ধরে সাম্রাজ্যকে ইতালির অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকে মনোযোগ দিতে হয়। জার্মানিক উপজাতিরা পশ্চিমের শেষ সম্রাট রোমুলাস অগাস্টাসকে ক্ষমতাচ্যুত করে এবং সাম্রাজ্যের পবিত্র অবশেষগুলো কনস্ট্যান্টিনোপলে পাঠিয়ে দেয়। এর প্রতিক্রিয়ায় বাইজেন্টিয়ামকে ইতালিতে জার্মানদের কর্তৃত্ব স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা প্রতিরোধ করতে পারেনি, কারণ সাম্রাজ্যের ভেতরে ক্রমাগত বিদ্রোহ চলছিল, যা ইতিহাসে পেলিয়ান যুদ্ধ নামে পরিচিত এবং যা কেবল ৪৯৩ খ্রিস্টাব্দে শেষ হয়। ৫২৭ খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান বাইজেন্টিয়ামের সম্রাট হন, একজন প্রতিভাবান শাসক যিনি রোমান সাম্রাজ্য পুনরুদ্ধারে স্বপ্ন দেখতেন। ৫৩৩ খ্রিস্টাব্দে তিনি সেনাপতি বেলিসারিয়াসকে ৩০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকায় পাঠান। ২টি যুদ্ধে তিনি ভ্যান্ডাল সেনাবাহিনীকে পরাজিত করেন এবং তারপর রাজ্যের ভূমিগুলো ধ্বংস করে দেন। ২ বছরের মধ্যে ভ্যান্ডালদের প্রায় নিশ্চিহ্ন করে তাদের ভূমি বাইজেন্টাইনের সাথে যুক্ত করেন। ৫৩৬ খ্রিস্টাব্দে বেলিসারিয়াস অস্ট্রোগথদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। স্থানীয় রোমানদের সাহায্যে তিনি নেপালসের যুদ্ধে জার্মানদের পরাজিত করেন এবং তারপর রোম দখল করেন এবং সেখানে ২ বছরের অবরোধ প্রতিরোধ করেন। পরে বেলিসারিয়াস বিনা যুদ্ধেই রাভেনা দখল করতে সক্ষম হন এবং প্রতারণার মাধ্যমে অস্ট্রোগথিক রাজা ভিটিগেসকে বন্দী করে বিজয়ের বেশে কনস্ট্যান্টিনোপলে ফিরে আসেন। তবে ৫৫২ খ্রিস্টাব্দে টোটিলার নেতৃত্বে অস্ট্রোগথরা বিদ্রোহ করে এবং গেরিলা কৌশল ব্যবহার করে উত্তর ইটালি পুনরায় দখল করে নেয়। বেলিসারিয়াসকে ফিরে আসতে হয়। এবার তাকে নার্সেস নামক একজন খোঁজা এবং প্রতিভাবান কূটনীতিজ্ঞের সাথে যৌথভাবে সৈন্য পরিচালনা করতে হয়। তারা ক্রমাগত ঝগড়া করতেন, কারণ বেলিসারিয়াস নার্সেসকে তার সমকক্ষ মনে করতেন না। এ প্রতিক্রিয়ায় নার্সেস বেলিসারিয়াসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন।
অবশেষে নার্সেস সম্রাটকে বোঝাতে সক্ষম হন যে বেলিসারিয়াস সিংহাসন দখলের পরিকল্পনা করছেন, এবং তখন জাস্টিনিয়ান এই প্রজনপ্রিয় সেনাপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ইতালিতে সৈন্যদের রসদ সরবরাহ বন্ধ করে দেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বেলিসারিয়াসের স্ত্রী নিজের খরচে তার স্বামীর সেনাবাহিনীর জন্য খাবার কিনেছিলেন, এবং ইতালিতে বাইজেন্টাইন সৈন্যরা নিজেদের খাওয়ানোর জন্য ডাকাতির আশ্রয় নেয়। ফলস্বরূপ অস্ট্রোগথদের সাথে যুদ্ধ দীর্ঘায়িত হয়। 549 খ্রিস্টাব্দে টোটিলা অল্প সময়ের জন্য রোম দখল করে। ইতালির জনগণ আর বুঝতে পারছিল না কে তাদের রক্ষা করছে আর কে তাদের উপর বিজয় লাভ করছে। তাই তারা আনন্দের সাথে অস্ট্রোগথদের সমর্থন করে এবং তাদের সেনাবাহিনীতে যোগ দেয়। অবশেষে বেলিসারিয়াসের ব্যর্থতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে জাস্টিনিয়ান তার সেনাপতিকে ফিরিয়ে আনেন এবং সমস্ত পদ কেড়ে নেন। পরে একটি কিংবদন্তি প্রচলিত হয় যে তিনি উপহাস করে তাকে অন্ধ করে দিয়েছিলেন। নার্সেস ইটালিতে সামরিক নেতৃত্ব গ্রহণ করেন। কূটনীতি এবং ঘুষ ব্যবহার করে তিনি টাগিনির যুদ্ধে অস্ট্রোগথদের পরাজিত করতে সক্ষম হন এবং পরে ফ্রাঙ্কদের ইটালি আক্রমণ প্রতিহত করেন, যারা যুদ্ধবিধ্বস্ত দেশটি সহজেই দখল করার আশা করেছিলেন। এরপর নার্সেস নেপালসে স্থায়ী হন, ইতালি শাসন করেন এবং অস্ট্রোগথিক সেনাবাহিনীর অবশিষ্টাংশকে পরাজিত করার ব্যর্থ চেষ্টা করেন। 568 খ্রিস্টাব্দে জাস্টিনিয়ানের ভাতিজে নার্সেসকে সমস্ত পদ থেকে অব্যাহতি দেন। কিংবদন্তি অনুযায়ী সম্রাট উপহাস করে তাকে তাঁতিদের তত্ত্বাবধায়কের পদ প্রস্তাব করেন। তখন নার্সেস উত্তর দেন যে তিনি এমন এক সুতোর জট পাকাবেন যা সম্রাট কখনো খুলতে পারবেন না, এবং অস্ট্রোগথদের পরাজিত করতে সাহায্য করার জন্য লম্বার্ডদের ইতালিতে আমন্ত্রণ জানান। লম্বার্ডরা শুধু সফলভাবে তাদের প্রতিপক্ষকে পরাজিতই করেননি, বরং নতুন ভূমিতে বসতিও স্থাপন করেন, এবং শীঘ্রই এখানে লম্বার্ড রাজ্য গড়ে ওঠে আর বাইজেন্টিয়াম ইতালি হারায়। জাস্টিনিয়ানের শাসনের বছরগুলো ছিল সাম্রাজ্যের ক্ষমতার শিখরও। তবে দ্বিতীয় জাস্টিনের অধীনে সাম্রাজ্যের দীর্ঘ পতন শুরু হয়। এর জন্য মূলত জাস্টিনিয়ান প্লেগের মহামারী দায়ী ছিল, যা রাষ্ট্রের 1/4 জনসংখ্যা কেড়ে নেয়। কোনো প্রদেশ সম্পূর্ণভাবে জনশূন্য হয়ে পড়ে। অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতও একটি বড় আঘাত আনে। এই সময়টিতেই হিপোড্রোমের 4টি দল চূড়ান্তভাবে গঠিত হয়, যা দীর্ঘদিন ধরে সম্রাটের নীতিকে প্রভাবিত করবে। কনস্ট্যান্টিনোপলে বিদ্রোহ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। এই বছরগুলোতে সৈন্য মূলত ভাড়াটে হয়ে ওঠে এবং প্রধানত বিদেশিদের নিয়ে গঠিত ছিল। বেলিসারিয়াসের অধীনে হুন ভাড়াটে সৈন্যের একটি দল খ্যাতি অর্জন করেছিল, যারা ভ্যান্ডালদের পরাজয়ে মূল ভূমিকা রেখেছিল, এবং ইতালিতে নার্সেসের রক্ষীবাহিনী পুরোপুরি গেপিট ভাড়াটে সৈন্য দ্বারা গঠিত ছিল। পূর্ব দিকে পারস্যের সাথে যুদ্ধ করার জন্য বাইজেন্টাইনরা আনন্দেই মরুভূমির যাযাবর আরব দল ভাড়া করত। সাম্রাজ্যে গ্রিক সংস্কৃতির প্রাধান্য ছিল। জাস্টিনিয়ানের সময় গ্রিক ভাষা সম্রাটের প্রাসাদে ছেয়ে যায় এবং সম্রাট হেরাক্লিয়াস গ্রিককে রাষ্ট্রভাষা করেন। ফলে সম্রাট বাসিলিয়াস প্রিফেকচারগুলো এক্সার্কেট এবং লিজিয়নগুলো তগমা এবং থিম হয়ে ওঠে, এবং কি বাসিন্দাদের আত্মপরিচয়ও পরিবর্তিত হয়ে যায়। তারা এখন রোমিও নামে পরিচিত হয়, যেমনটা গ্রিকরা রোমানদের বলতো। 611 খ্রিস্টাব্দে নতুন সম্রাট হেরাক্লিয়াসকে স্বীকৃতি না দেবার অজুহাতে পারস্য আরও একটি যুদ্ধ ঘোষণা করে। আরও গতিশীল অশ্বারোহী বাহিনী ব্যবহার করে পারসিকরা দ্রুত সিরিয়া দখল করে এবং তা লুণ্ঠন করে। সেখান থেকে তারা প্যালেস্টাইনে আক্রমণ করে, যেখানে একটি সংক্ষিপ্ত অবরোধের পর তারা জেরুজালেম দখল করে, একটি ভয়াবহ গণহত্যা চালায় এবং খ্রিস্টানদের পবিত্র অবশেষ চুরি করে। এরপর পারসিকরা সমগ্র এশিয়া মহাদেশ অতিক্রম করে ক্যালসিডন দখল করে। পরে তারা সাম্রাজ্যের শস্যভাণ্ডার মিশরও লুণ্ঠন করে এবং রাজধানীতে দুর্ভিক্ষে শুরু হয়। মনে হচ্ছিল সাম্রাজ্য ধ্বংসের প্রান্তে। তখন হেরাক্লিয়াস একটি নতুন সেনাবাহিনী গঠন করেন, যার জন্য তিনি গির্জার পবিত্র অবশেষ বিক্রি করে অর্থ সংগ্রহ করেন। 622 খ্রিস্টাব্দে তিনি 50,000 সৈন্য নিয়ে ককেসাসের দিকে যাত্রা করেন, যেখানে তিনি আর্মেনিয়ানদের তার পক্ষে যোগ দিতে রাজি করান এবং এশিয়া মহাদেশ পুনরুদ্ধার করেন। এর প্রতিক্রিয়ায় পারসিকরা নতুন সেনাবাহিনী সংগ্রহ করে এবং হেরাক্লিয়াসের সেনাবাহিনীকে পাশ ঘেঁষে কনস্ট্যান্টিনোপল অবরোধ করে। এদিকে তাদের মিত্র আভাররা পশ্চিম দিক থেকে এসে শহরের অবরোধে যোগ দেয়। শহরের প্রতিরক্ষা ব্যবস্থার নেতৃত্ব দেন পেট্রিয়ার্ক সার্জিয়াস। তিনি সমুদ্র থেকে শহরে আক্রমণ এবং অবতরণের সমস্ত প্রচেষ্টা প্রতিহত করেন।
এবং 2 মাস পরে প্রতিপক্ষরা কনস্ট্যান্টিনোপলের প্রাচীর থেকে পিছু হটতে বাধ্য হয়। এই বিজয় ভার্জিন মেরিকে উৎসর্গ করা হয়েছিল, যার প্রতিমূর্তি পেট্রিয়ার্ক সেই সব প্রাচীরে স্থাপন করেছিলেন যেখানে যুদ্ধ হয়েছিল। পরের বছরেই হেরাক্লিয়াস নিনেভের যুদ্ধে পারস্য সেনাবাহিনীকে পরাজিত করেন এবং তার সেনাবাহিনী নিয়ে তাদের রাজধানীর কাছে পৌঁছে যান। পারস্যবাসীরা শান্তির জন্য অনুরোধ করে এবং দখলকৃত ভূমি আর পবিত্র অবশেষ ফিরিয়ে দেয়, এবং সম্রাট বিজয়ীর বেশে ফিরে আসেন। পরের বছর বাইজেন্টাইনের আরব মিত্ররা মুসলিম আরবদের দ্বারা প্রথম আক্রমণের শিকার হয়। তার পরের বছর মুসলিম আরবরা বাইজেন্টাইন ভূখণ্ডে আক্রমণ করে এবং গাজার কাছে পৌঁছে যায়। বাইজেন্টাইন অবশেষে এই যুদ্ধগুলোতে হস্তক্ষেপ করে, কিন্তু হেরাক্লিয়াসের পাঠানো সেনাবাহিনী ইয়াম্মক নদীর তীরে যুদ্ধে পরাজিত হয়। 640 খ্রিস্টাব্দের মধ্যে আরবরা লেভ্যান্ট জয় করে, এরপর তারা মিশর আক্রমণ করে এবং 641 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া দখল করে। 4 বছরের মধ্যে বাইজেন্টাইনরা এটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু তারপর আরবদের পাতা ফাঁদে পড়ে নিকায়াসের কাছে পরাজিত হয়। 651 খ্রিস্টাব্দে তারা আবারও আরবদের কাছ থেকে মিশর পুনরুদ্ধার করার চেষ্টা করে, কিন্তু আলেকজান্দ্রিয়ার কাছে সমুদ্রে আরেকটি পরাজয়ের শিকার হয়। পরিবর্তে আরবরা সাইপ্রাস দখল করে। 655 খ্রিস্টাব্দে আরবরা লাইসিয়ার কাছে গ্রিক নৌবহরকে পরাজিত করে এবং শীঘ্রই রোজ ও সিজিকাস দখল করে, যা তাদের মারমারা সাগরে প্রবেশের সুযোগ দেয়, যেখান থেকে তারা কনস্ট্যান্টিনোপল দখল করতে পারত। কিন্তু বাইজেন্টাইনের কাছে ইতিমধ্যেই একটি গোপন অস্ত্র প্রস্তুত ছিল, তেল, সালফার, কুইক লাইম এবং অন্যান্য উপাদানের উপর ভিত্তি করে একটি মিশ্রণ, যার তালিকা এবং অনুপাত আমাদের কাছে এখনও অজানা। এটি ইতিহাসে গ্রিক ফায়ার নামে পরিচিতি লাভ করে। এই সাহায্যে বাইজেন্টাইনরা 678 খ্রিস্টাব্দে আরব নৌবহর পুড়িয়ে দেয় এবং মারমারা সাগরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এটি শান্তি স্থাপনের সুযোগ করে দেয়। একই সময় সাম্রাজ্য আরবদের সাথে যুদ্ধে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে বুলগেরিয়ানরা দানিউব নদের তীরে বসতি স্থাপন করে। 692 খ্রিস্টাব্দে বাইজেন্টাইনের জন্য খিলাফতের সাথে একটি নতুন যুদ্ধ শুরু হয়। এর শুরুটা হয়েছিল একটি ভয়াবহ পরাজয়ের মাধ্যমে। বাইজেন্টাইনদের দ্বারা জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করা স্লাভসহ 30,000 ভাড়াটে সৈন্যকে আরবরা ঘুষ দেয় এবং স্লাভরা যুদ্ধর মাঝখানে পক্ষ পরিবর্তন করে। পরের বছর আফ্রিকার কার্থেজ অবরুদ্ধ হয়। 698 খ্রিস্টাব্দে আরবরা উটিকার যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করে। আফ্রিকা চিরতরে বাইজেন্টাইনের হাতছাড়া হয়ে যায়। একই বছর ককেসাসের জর্জিয়ান লাজিকা সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাধীনতা লাভের জন্য সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 716 খ্রিস্টাব্দে আরবরা বাইজেন্টাইনের বিরুদ্ধে একটি নতুন অভিযান সংগঠিত করে। এশিয়া মাইনর অতিক্রম করার পর তারা পরের বছর থ্রেসি তাদের সৈন্য অবতরণ করায় এবং কনস্ট্যান্টিনোপল অবরোধ করে। অবরোধ 1 বছরেরও বেশি সময় ধরে চলে এবং শহরে দুর্ভিক্ষ শুরু হয়। তখন বাইজেন্টাইনরা আরব নৌবহরের একটি অংশকে গোল্ডেন হর্ন উপসাগরে প্রলুব্ধ করে, একটি বিশাল শিকল দিয়ে আটকে দেয় এবং গ্রিক ফায়ার দিয়ে আগুন লাগিয়ে দেয়। এর পরপরই তারা মারমারা সাগরে আরবদের অতিরিক্ত সৈন্যবাহিনীকেও পুড়িয়ে দেয়। একই সাথে বাইজেন্টাইনরা সোফিয়ানের কাছে শত্রুপক্ষের সেনাবাহিনীকে একটি ফাঁদে ফেলে, যে পথটি তাদের রসদ সরবরাহের ছিল। এখন আরবরা শীতে নিজেদেরকে অবরুদ্ধ অবস্থায় পায়, তাদের রসদ শেষ হয়ে যায় এবং ক্ষুধার কারণে তারা সমস্ত যুদ্ধক্ষমতা হারিয়ে ফেলে। অবশেষে বাইজেন্টাইনরা আরব সেনাবাহিনীকে শেষ করার জন্য বুলগেরিয়ান খান টারভেলকে ভাড়া করে। এর জন্য তাকে সিজারের উপাধি দেওয়া হয়, যা বুলগেরিয়ানরা শীঘ্রই ছোট করে জার করে নেয় এবং এটি পরবর্তী সমস্ত বুলগেরিয়ান শাসকের উপাধি হয়ে ওঠে। সফল প্রতিরোধ নতুন সম্রাট তৃতীয় লিও দ্য ইসাউরিয়ানের কর্তৃত্ব বাড়িয়ে দেয়, যিনি নিজে পূর্ববংশীয় ছিলেন এবং তাঁর বাবা মার আরবদের দ্বারা দখলকৃত ভূমি থেকে পালিয়ে আসা শরণার্থীদের মধ্যে ছিলেন। পূর্ব থেকে আসা এমন শরণার্থীদের নিয়ে তিনি নিজের সেনাবাহিনী গড়ে তোলেন, যা প্রতিরক্ষার সময় কনস্ট্যান্টিনোপল ধরে রেখেছিল। পরে এটি বাইজেন্টাইন সেনাবাহিনীর ভিত্তি হয়ে ওঠে। এর সাথে তৃতীয় লিও এবং তার সেনাবাহিনী পূর্ব থেকে আইকন বা মূর্তির বিরুদ্ধে সংগ্রামের জনপ্রিয় ধারণা নিয়ে আসে। এটি একাধিক অভ্যন্তরীণ সংঘাত এবং এমনকি গৃহযুদ্ধের কারণ হয়। আইকোনোক্লাস্ট বা মূর্তি বিরোধী এবং আইকোনোফাইল বা মূর্তি সমর্থকদের মধ্যে সংগ্রাম পরবর্তী 2 শতকের জন্য বাইজেন্টাইনের প্রধান রাজনৈতিক বিষয় হয়ে ওঠে। একটি মতাদর্শের সমর্থকদের প্রত্যেক আগমনের সাথে তাদের বিরোধীদের শিবিরে রক্তপাত ঘটত। এই সংঘাত বাইজেন্টাইনদের আরবদের উপর বিজয়ের সুবিধা নিতে বাধা দিত, যারা শীঘ্রই নতুন আব্বাসীয় রাজবংশের নেতৃত্বে চলে আসে। 751 খ্রিস্টাব্দে ভেনিস বাইজেন্টাইনের অভ্যন্তরীণ সংঘাতের সুযোগ নিয়ে তার স্বাধীনতা ঘোষণা করে।
756 খ্রিস্টাব্দে বাইজেন্টাইনরা বুলগেরিয়ানদের দমন করার চেষ্টা করে, কিন্তু তাদের প্রথম অভিযান পরাজয় হয়। তখন সম্রাট পঞ্চম কনস্ট্যান্টিন কোপ্রোনিমাস বুলগেরিয়ায় 8টি অভিযান পরিচালনা করেন, এবং যখন বুলগেরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় তখন সিংহাসনের অন্যতম দাবিদার টোরিক সম্রাটকে একটি চিঠি লিখে তার মিত্র হওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি রাজ্যের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়ার জন্য সমস্ত বাইজেন্টাইন গুপ্তচরের নাম জানতে চান। কনস্ট্যান্টিন বুলগেরিয়ানদের মধ্যে থাকা সমস্ত বাইজেন্টাইন গুপ্তচরের নাম প্রকাশ করে দেন এবং নতুন জার দ্রুত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। 792 খ্রিস্টাব্দে বুলগেরিয়ানরা অবশেষে মার্সেলির যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করে। ক্ষমতা ধরে রাখতে সম্রাট যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। তিনি তার মা, প্রতিভাবান রাজনীতিবিদ এথেন্সকে মঠ থেকে ফিরিয়ে আনেন। তিনি শীঘ্রই তার ছেলেকে অন্ধ করে দেন এবং নিজেকে সম্রাজ্ঞী প্রকাশ করেন। এই পদক্ষেপ বাইজেন্টাইনের জন্য ভালো হয়নি, কারণ ইউরোপে তার উপাধি স্বীকৃত ছিল না, এবং এর কিছুক্ষণ পরে ফ্র্যাঙ্কদের রাজা শার্লেম্যানকে সেখানে রোমের সম্রাট হিসেবে মুকুট পরানো হয়। ইউরোপে বাইজেন্টাইন তার সাম্রাজ্যের মর্যাদা হারায়। বুলগেরিয়ানদের সাথে সংঘাতও বন্ধ হয়নি। এমনকি বুলগেরিয়ানদের খ্রিস্ট ধর্মের দীক্ষিত হওয়াও তাদের সাথে গ্রিকদের মীমাংসা করতে সাহায্য করেনি, বরং উল্টো বুলগেরিয়ানরা এখন বলকানের খ্রিস্টানদের মধ্যে নেতৃত্বের দাবি করতে শুরু করে, এবং বাইজেন্টাইন কেবল এপে তাদের বাধা দিচ্ছিল। আরব হুমকি পুনর্জীবিত হল। এইভাবে 824 খ্রিস্টাব্দে আরবরা ক্রিট দখল করে, এবং 3 বছর পরে তারা সিসিলি আক্রমণ করে, যার বিজয় অভিযান 1.5 শতাব্দী ধরে চলেছিল। 860 খ্রিস্টাব্দে কিয়েভ থেকে আসা রুশ পড়ুয়ার জনগণ কনস্ট্যান্টিনোপলের শহরতলি লুণ্ঠন করে। এশিয়া মাইনারে আরবরা সফল হয়নি। 863 খ্রিস্টাব্দে তাদের অভিযান পোরসনের যুদ্ধে পরাজিত হয়, কারণ বাইজেন্টাইনরা ইতিমধ্যেই আরবদের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করতে শিখে গিয়েছিল। বাইজেন্টাইনের পরবর্তী সফলতাগুলি মাসেডোনিয়া রাজবংশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল, যারা সাম্প্রতিক বিজয়গুলির কারণে ক্ষমতায় এসেছিলেন। 880 খ্রিস্টাব্দে বাইজেন্টাইনরা দক্ষিণ ইতালি দখল করে। 944 খ্রিস্টাব্দে তারা দানিউটের মোহনায় কিয়েভানি রুশ পণ্যের নৌবহর ধ্বংস করে, এবং 961 খ্রিস্টাব্দে তারা ক্রিট এবং সাইপ্রাস দ্বীপপুঞ্জ পুনরুদ্ধার করে। 965 খ্রিস্টাব্দে তারা সিলিসিয়া পুনরুদ্ধার করে। 969 সালে আর্মেনীয় বংশোদ্ভূত প্রতিভাবান সামরিক নেতা জন জিমিস্কিস সম্রাট হন। বুলগেরিয়ায় তিনি ডোরোস্টলনে কিয়েভান রুশের সেনাবাহিনীকে পরাজিত করেন, যারা বুলগেরিয়া দখল করার চেষ্টা করছিল। তাছাড়া তিনি পশ্চাৎপসরণকারী রুশদের পরাজিত করার জন্য পেচেনেঘাস নামে পরিচিত তুর্কি অঘুজ ভাড়াটে সৈন্যদের নিয়োগ করেন। 975 সালে তিনি অ্যান্টিয়ক দখল করেন এবং বাইজেন্টিয়ামের জন্য সিরিয়া পুনরুদ্ধার করেন। কেবল 976 সালে সম্রাটের অপ্রত্যাশিত মৃত্যু বাইজেন্টাইনদের জেরুজালেম দখল করা থেকে বিরত রাখে। 1018 সালে সম্রাট দ্বিতীয় বেসিল অবশেষে তাই করলেন, যা বাইজেন্টাইনরা 2 শতাব্দীও বেশি সময় ধরে করতে পারেনি। তিনি বুলগেরিয়ানদের দমন করেন। সম্রাট বুলগেরিয়ান সৈন্যদের সাথে নিষ্ঠুর আচরণ করেন। এই যুদ্ধের সমস্ত যুদ্ধবন্দীকে অন্ধ করে দেওয়ার আদেশ দেন। ইতিহাসবিদরা এর জন্য তাকে বুলগার স্লেয়ার বা বুলগার হন্তা বলে ডাকতেন। এর পরেই দ্বিতীয় বেসিল পশ্চিম ককেশাসে জর্জিয়ান রাজ্যের কিছু অংশ দখল করেন। বাইজেন্টিয়ান আবারও তার ক্ষমতার শিখরে পৌঁছেছিল। এর নতুন নীতি ছিল তার শত্রুদের সাথে মিত্রতা গঠন করা এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিজয় অর্জন করা। সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি পায় মূলত ভাড়াটে সৈন্যদের কারণে। তখনই বাইজেন্টাইন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ইউনিট ভারানজিয়ান গার্ডের আবির্ভাব ঘটে। ভাইকিংদের একটি ইউনিট যারা অন্যান্য কাজের মধ্যে সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষীও হয়েছিল। তবে বাইজেন্টিয়ান শীঘ্রই নতুন শত্রুদের মুখোমুখি হয়। 11 শতকের শুরুতে মধ্য এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে সেলজুক তুর্কিদের অভিবাসন শুরু হয়। অভিজ্ঞ অশ্বারোহী যোদ্ধা হওয়ায় তারা সহজেই বেশ কয়েকটি পারস্য আমিরাত দখল করে নেয়, যেখানে তারা আরবদের প্রভাবে ইসলাম গ্রহণ করে, এবং শীঘ্রই সেলজুকরা আব্বাসীয় খিলাফতের ওপর তাদের শাসন বিস্তার করে এবং নতুন ভূমিগুলোকে বাইজেন্টিয়ামের ওপর আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। 1071 সালে সেলজুকরা মানজিকার্টের যুদ্ধে বাইজেন্টাইনদের একটি ভয়াবহ পরাজয় ঘটায় এবং বাইজেন্টাইন সম্রাট চতুর্থ রোমানোস ডায়োজিনিস বন্দী হন। এরপরে এশিয়া মাইনারে একটি নতুন রাষ্ট্র রোম সালতানাতের উদ্ভব হয়। কিছু সময়ের জন্য তুর্কিরা এমনকি নাইসিয়াও দখল করে নেয়, যা সালতানাতের রাজধানী হয়ে ওঠে। সেলজুকদের হাত থেকে নিজেদের বাঁচাতে বাইজেন্টাইন সম্রাট ইউরোপ থেকে সহায়তার আয়োজন করার জন্য পোপকে আহ্বান করেন। এটি ক্রুসেডকে উস্কে দেয়, তাদের একটি আনুষ্ঠানিক অজুহাত সরবরাহ করে। এবং যদিও প্রথম ক্রুসেডের সময় বাইজেন্টিয়াম নাইসিয়া পুনরুদ্ধার করে এবং ক্রুসেডাররা জেরুজালেম দখল করে, এই অভিযান বাইজেন্টিয়ামের জন্য ভালোভাবে শেষ হয়নি। তারা এশিয়া মাইনরের বেশিরভাগ ভূমি পুনরুদ্ধার করতে পারেনি। তাছাড়া বাইজেন্টাইনরা ক্রুসেডারদের নাইসিয়া লুণ্ঠন করতে না দেওয়ায় এবং দামেস্কের অবরোধে তাদের সাহায্যে না আসায় মিত্রদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি হয়। বাইজেন্টিয়ামের জন্য হারানো ভূমি পুনরুদ্ধার করার পরিবর্তে ক্রুসেডাররা প্যালেস্টাইনে তাদের নিজস্ব জেরুজালেম রাজ্য প্রতিষ্ঠা করেন।
1085 সালে বুলগেরিয়ানরা বিদ্রোহ করে, তাতে নেতৃত্ব দেন আসেন ভাইয়েরা। কিংবদন্তি অনুযায়ী তারা প্রথমে বাইজেন্টাইন সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সম্রাট কেবল এতে হাসেন এবং বড় ভাই থিওডারের মুখে আঘাত করেন। আসেনরা বুলগেরিয়ায় ফিরে আসে এবং বাইজেন্টাইন শাসনে অসন্তুষ্টদের একত্রিত করে তাদের নিজস্ব সেনাবাহিনী তৈরি করেন, যা গ্রিকদের বলকান থেকে তাড়িয়ে দেয়। বাইজেন্টাইনরা বিদ্রোহী বুলগেরিয়ানদের বিরুদ্ধে 3টি অভিযান সংগঠিত করেন, কিন্তু সবগুলি পরাজয় শেষ হয়। তৎকালীন বুলগেরিয়ান রাজা ক্যালোয়ান বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় বেসিলের নামের অনুকরণে নিজেকে রোমান স্লেয়ার বা রোমান হন্তা বলে ডাকতেন। ক্রুসেড চলতে থাকে। 1184 সালে সাইপ্রাস বাইজেন্টিয়াম থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে এবং 1191 সালে ক্রুসেডাররা এটি দখল করে তাদের অধিকারে যুক্ত করে। কিন্তু দ্বীপ হারানোর চেয়ে অনেক বড় কিছু অদূর ভবিষ্যতে বাইজেন্টিয়ামের জন্য অপেক্ষা করছিল। 1202 সালে চতুর্থ ক্রুসেড শুরু হয়। যুদ্ধের অর্থায়নের জন্য ক্রুসেডাররা জোঢার শহর লুণ্ঠন করে এবং তারপরে তারা অ্যালেক্সিওস অ্যাঞ্জেলোসের দ্বারা ভাড়া হয়, যিনি বাইজেন্টিয়ান সিংহাসনের দাবিদার ছিলেন। 30,000 ক্রুসেডারের সাহায্যে তিনি 1203 সালে কনস্টান্টিনোপল দখল করেন এবং সম্রাট চতুর্থ অ্যালেক্সিওস হন। তার শাসন সম্পূর্ণরূপে ক্রুসেডারদের উপর নির্ভরশীল ছিল। এটাই পরের বছর অভ্যুত্থানের কারণ হয়। কেউই ক্রুসেডারদের কাছে তাদের প্রতিশ্রুতি পূরণ করেননি। তখন নাইটরা ভেনিসীয় নৌবহরের সাহায্যে আবারও কনস্টান্টিনোপল দখল করে তাকে লুণ্ঠন করে এবং বাইজেন্টাইন সম্রাট পালানোর চেষ্টা করেন, কিন্তু ক্রুসেডারদের হাতে ধরা পড়েন এবং তাদের দ্বারা নিহত হন। বাইজেন্টাইন সাম্রাজ্যের জায়গায় কয়েকটি রাষ্ট্র গড়ে ওঠে। ল্যাটিন সাম্রাজ্য, যেটা ক্রুসেডারদের দ্বারা তৈরি এবং শাসিত হতো। ট্রাভেজন সাম্রাজ্য, যেটা কমনেনাস বংশের ছোট শাখার দ্বারা তৈরি হয়েছিল। ডুকাস পরিবারের নেতৃত্বে এপিরসের ডেসপটেট এবং লাস্কারিস পরিবারের দ্বারা শাসিত নাইসিয়া সাম্রাজ্য। 1259 সালে মাইকেল অষ্টম প্যালিওলোগাসের নেতৃত্বে নাইসিয়ানরা প্যালোপোনিজে দখল করেন এবং 2 বছর পরে তারা কনস্টান্টিনোপল পুনরুদ্ধার করে বাইজেন্টিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নতুন বাইজেন্টিয়াম অনেক ছোট ছিল, তাছাড়া এই নৌবহর ভেনিস এবং জেনুয়ার নিয়ন্ত্রণে ছিল। 1294 সালে ইতালির শহরগুলির মধ্যে যখন একটি যুদ্ধ শুরু হয়, তখন এটি বাইজেন্টাইন ভূখণ্ডকেও প্রভাবিত করে। বাইজেন্টাইন সেনাবাহিনীর মেরুদণ্ড বরাবরের মতোই ভাড়াটে সৈন্য দ্বারা গঠিত ছিল, এখন প্রধানত স্প্যানিশ এবং ইতালীয় কন্ডোটিয়েরি। ভাড়াটে সৈন্য সবসময় প্রত্যাশা পূরণ করতে পারত না। 1302 সালে বাইজেন্টাইনা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কাতালানদের ভাড়া করে। এর পরিবর্তে ভাড়াটে সৈন্যরা 10 বছর ধরে বাইজেন্টাইন ভূমি লুণ্ঠন করে। অবশেষে এথেন্স দখল করে, যেখানে তারা তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এদিকে রুম সালতানাত ভেঙে পড়ে এবং এর বিভিন্ন আমিরাত ভূমির জন্য প্রতিযোগিতা করতে থাকে। সবচেয়ে সফল ছিল অটোমান আমিরাত। 1337 সালের মধ্যে অটোমানরা এশিয়া মাইনরের পশ্চিম অংশ দখল করে ফেলেছিল এবং 1354 সালে তারা মারমারা সাগরের পশ্চিম উপকূলে অবতরণ করে। 1361 সালে অটোমানরা অ্যাড্রিয়ানোপোলে বাইজেন্টাইনদের পরাজিত করে, যেটা শীঘ্রই তুর্কি শহর এডির্না হয়ে যায়। বাইজেন্টিয়াম নিজেকে অটোমানদের দ্বারা সম্পূর্ণ পরিবেষ্টিত অবস্থায় আবার এসে পৌঁছায়। এখন তারা কেবল কনস্ট্যান্টিনোপলের শক্তিশালী প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল এবং তারা 1397 এবং তারপর 1423 সালে তুর্কিদের অবরোধ প্রতিরোধ করে। বাইজেন্টাইনের ভেতরে তুর্কিদের বিরুদ্ধে পশ্চিমের সাথে জোটের ধারণা ছড়িয়ে পড়ে, কিন্তু রাজধানীর বাসিন্দারা 1204 সালের কথা মনে রেখে বিদ্রোহের হুমকি দেয়, যা সম্রাটকে এই ধারণা ত্যাগ করতে বাধ্য করে। 1439 সালে বাইজেন্টাইন সম্রাটের একজন মন্ত্রী এবং পরামর্শদাতা লুকাস নোতরাসের কথাই বাইজেন্টাইনদের স্লোগান হয়ে যায়, আমি শহরে ল্যাটিন মাইটারের চেয়ে তুর্কি পাগড়ি দেখতে বেশি পছন্দ করব। 1446 সালে বাইজেন্টিয়াম প্যালোপনি ঝড়ার, যেটা অটোমানরা দখল করে নেয়, এবং 1453 সালে তুর্কিরা আবারও কনস্ট্যান্টিনোপল অবরোধ করে। একটি দীর্ঘস্থায়ী অবরোধের পর শহরটি অসংখ্য আক্রমণের সম্মুখীন হয়। কামানের উপস্থিতি, যা যুদ্ধের একটি নতুন প্রযুক্তি, এতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম গুরুত্বপূর্ণ ছিল না সুলতান মোহাম্মদ দ্বিতীয় সামরিক বুদ্ধিও, যিনি নৌবহর ব্যবহার করে সফলভাবে শহরের অপ্রস্তুত দিকগুলিতে সৈন্য পরিবহন করেছিলেন। ইতিহাসবিদরা সাধারণত এখানেই বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাস শেষ করেন, যদিও এর কিছু খণ্ডাংশ পঞ্চদশ শতাব্দী শেষ পর্যন্ত বিদ্যমান ছিল এবং একসময় গৌরবময় সাম্রাজ্যের ধ্বংসাবশেষের উপর, যার রাজধানী ছিল দখলকৃত কনস্ট্যান্টিনোপল, একটি নতুন রাষ্ট্রের উদ্ভব হয়, যা শীঘ্রই বিশ্বকে অবাক করবে, অটোমান সাম্রাজ্য।